নিয়ন্ত্রণ কাঠামোর উপরে তিন ভাগে ভাগ করা হয়েছে। আমি আবার বলতেছি, একটু মনে করো যে নেটওয়ার্ককে আবার কি নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সেন্ট্রালাইজেশন নেটওয়ার্ক, আরেকটা হলো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, আরেকটা হলো হাইব্রিড নেটওয়ার্ক। আবার বলি, সেন্ট্রালাইজেশন নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউট নেটওয়ার্ক, আরেকটা হলো হাইব্রিড নেটওয়ার্ক। তো আমরা এই তিনটা টপিকস নিয়ে একটু এই তিনটার প্রকার বিশ্লেষণ করব। তো আমরা সবাই তিনটে একটু বোঝার দরকার আছে। এই সম্পর্কে আমরা একটু কম যদিও পড়াশোনা করেছেন আপনারা আমার জানা মতে, তো আমরা এটা সম্পর্কে একটু ধীরে আমরা একটু পড়াশোনা করি। একটু আমি আস্তে আস্তে আপনাদেরকে এটা বোঝাবো, একটু বোঝার চেষ্টা করবেন। সেন্ট্রালাইজেশন নেটওয়ার্ক এটি প্রধান কম্পিউটার বা হাব এবং হোস্ট কম্পিউটারের কিছু টার্মিনাল নিয়ে গঠিত হয়। হোস্ট কম্পিউটার হাব সব কাজ প্রসেস করে থাকে এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণের কাজ করে থাকে। আবার বলতেছি, সেন্ট্রালাইজেশন নেটওয়ার্ক একটি প্রধান কম্পিউটার বা হাব হোস্ট কম্পিউটারে কিছু টার্মিনাল নিয়ে গঠিত হয়। হোস্ট কম্পিউটার হাব সব কাজ প্রসেস করে থাকে এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণে কাজ করে থাকে। সেন্ট্রালাইজেশন নেটওয়ার্ক মেইন ফ্রেম বা অন্য কোনো শক্তিশালী সার্ভার কম্পিউটারে ব্যবহার হয়। মেইন ফ্রেম কি? অনেক বড় কম্পিউটার এবং শক্তিশালী কম্পিউটার, এটা আমরা সবাই জানি। বিভিন্ন বড় বড় গবেষণার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে এই মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয় এবং সেই ক্ষেত্রে এই নেটওয়ার্ক সিস্টেমটা ব্যবহার করা হয়। এবার হলো আমরা ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কটা কি? ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কটা হলো পরস্পর কেন্দ্র বা ওয়ার্ক স্টেশনের সাথে সংযুক্ত থাকে। পরস্পর কেন্দ্র বা ওয়ার্ক স্টেশনের সাথে যুক্ত থাকে বিভিন্ন শেয়ার স্টোরেজ ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে গঠিত। ওয়ার্ক স্টেশনগুলো নিজস্ব মেমোরি, স্টোরেজ, প্রসেসিং ক্ষমতা থাকে। এগুলো লোকাল কাজ করতে পারে। আর লোকাল কাজ হলো এই ওয়ার্ক স্টেশনে নিজস্ব সফটওয়্যার, ডেটা প্রসেসিং ক্ষমতা ব্যবহার করে কোনো কাজ করা বোঝায়। আমি আরেকবার এটা সংজ্ঞা দিচ্ছি আরেকবার। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক হলো পরস্পর কেন্দ্র বা ওয়ার্ক স্টেশনের সাথে যুক্ত থাকে বিভিন্ন শেয়ার স্টোরেজ ডিভাইস, প্রয়োজনীয় ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে গঠিত। ওয়ার্ক স্টেশনের নিজস্ব মেমোরি, স্টোরেজ ও প্রসেসিং ক্ষমতা থাকা এগুলোকে লোকাল কাজ করতে পারে। আর এই লোকাল কাজ হলো ওই ওয়ার্ক স্টেশনের নিজস্ব সফটওয়্যার, ডেটা প্রসেসিং ক্ষমতা ব্যবহার করে কোনো কাজ করা বোঝায়। আচ্ছা, এখন আমরা চলে যাই হাইব্রিড নেটওয়ার্ক। এক কথায় হলো সেন্ট্রালাইজেশন এবং ডিস্ট্রিবিউট মিলে যে নেটওয়ার্ক সিস্টেম গড়ে ওঠে তাকেই মূলত হাইব্রিড নেটওয়ার্ক বলা হয়। তাহলে আমরা নেটওয়ার্ক সিস্টেমে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে কয়েক ভাগে ভাগ করা হয়। নেটওয়ার্ক সিস্টেমটা আমরা কয়েক ভাগে ভাগ করা হয়। এবার আমি আরেকবার আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। প্রথম ছিল কি ল্যান, আমরা শিখেছিলাম সেখানে ভৌগোলিক ও বিস্তৃতির উপরে 4 ভাগে ভাগ করা হয়। পরবর্তীতে মালিকানা অনুসারে 2 ভাগে এবং সর্বশেষে নিয়ম কাঠামোর উপরে 3 ভাগে ভাগ করা হয়। তো এটার জন্য আমরা না ভুলে যাই এবং এর প্রকারভেদ আমরা পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। তো আমাদের পরবর্তী টপিকসটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এটা তোমরা অনেকেই পারো, অনেকে ভালো পারো আমি আশা করছি। তো আমি তোমাদের কাছে নেটওয়ার্ক টপোলজিটা কি কমেন্টে এক লাইনের ভিতরে একটু জানতে চাই। আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাব নেটওয়ার্ক টপোলজি। যেহেতু আমাদের আদার্স অন্যান্য টপোলজি গুলো রয়েছে, আমরা একটু নেটওয়ার্ক টপোলজি নিয়ে কথা বলবো। ওকে, নেটওয়ার্ক টপোলজিটা কি? একটি নেটওয়ার্ক ফিজিক্যাল ডিভাইস ও কন্ডাক্টর যেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্ক পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি। নেটওয়ার্ক টপোলজি মূলত নেটওয়ার্কের ফিজিক্যাল লেআউট বর্ণনা করে থাকে। কম্পিউটার নেটওয়ার্কের মূলত 6 ধরনের টপোলজি ব্যবহার করে। কয় ধরন? আবার বলতেছি, এটার ভিতরে কোনো প্রকারভেদ নাই যে আলাদা করে। এটা যদি কখনো কোশ্চেন আসে নেটওয়ার্ক টপোলজি কয় প্রকার, এক লাইনে কোনো কথা হবে না, কোনো সাউন্ড হবে না, শুধু উত্তর হবে। কি হবে উত্তর? 6 ভাগে ভাগ করে। কয় ভাগে? 6 ভাগে। কারণ আমাদের স্টুডেন্টরা মোটামুটি অনেকে লাইভে আছে, সবাই পড়াশোনা করছে, বোঝা যাচ্ছে। তাহলে আবার বলতেছি সংজ্ঞাটা আরেকবার, মেজর ডিভিশন। হ্যাঁ, একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস ও কর্পোরেটর যেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি। নেটওয়ার্ক টপোলজি মূলত নেটওয়ার্কের ফিজিক্যাল কি বলা হয়? ফিজিক্যাল লেআউট বলা হয় বা বর্ণনা করা হয়।
কম্পিউটার নেটওয়ার্ক মূলত কয় প্রকার? 6 প্রকার। আমি সবার কমেন্টে দেখতে যাচ্ছি কয় প্রকার, কমেন্টে লিখতে হবে তো, ভুলে যাও কেন বারবার? হ্যাঁ, ভুলে গেলে হবে না, লিখতে হবে। তোমরা যদি না লেখো তাহলে আমি কিভাবে আসবো? হ্যাঁ, আচ্ছা, তো 6 প্রকার কি কি আমরা একটু দেখি। প্রথম হলো বাস টপোলজি, দ্বিতীয় নাম্বার হলো স্টার টপোলজি, তৃতীয় নাম্বার হলো ট্রি টপোলজি, চতুর্থ নাম্বার হলো, কেমন হয়ে গেল না, আবার বলতেছি, বাস টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, নাকি মেশ টপোলজি। আবার বলি, বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, কি আবার বলতেছি হাইব্রিড টপোলজি ও মেশ টপোলজি। তাহলে আমরা আরেকবার মনে করি, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, মেশ টপোলজি। তো আমরা এই 6 প্রকার টপোলজি সম্পর্কে এখন বিশ্লেষণে যাব। হ্যাঁ, মোটামুটি অনেকেই 6 প্রকার লিখেছে, আমরা এখন চলে যাব এটার বিশ্লেষণে। বাস টপোলজি আমরা এখন আলোচনা করব। বাস টপোলজি, আসলে বাস টপোলজিটা কি? আচ্ছা, আমরা একটু বাস টপোলজি, যে টপোলজি একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন, মানে যেগুলো কাজ করে তাকে ওয়ার্ক স্টেশন বলে, বা কম্পিউটারে সংযুক্ত থাকে, তাকে কি বলা হয়? তাহাকে বাস টপোলজি বলে। বাস টপোলজি প্রধানত কি? প্রধান কেবলটি বলা হয় ব্যাকবোন। মানে আমাদের কি মেরুদণ্ড আছে না, আমাদের এই মেরুদণ্ডের মাধ্যমেই তো সব সংযুক্ত। তো এই একটা কেবল যে আছে, যে কেবল থেকে প্রত্যেকটা কানেক্ট হচ্ছে, এই কেবলটাকে বলা হয় ব্যাকবোন। তো সিগন্যাল গ্রহণ করে এবং বাকিরা এর কি এই সিগন্যাল অনুসারে তাদের যেগুলো প্রয়োজন সেগুলো বা তথ্য নেওয়ার দরকার যা তা নিয়ে নেয়। তাহলে ওই মেন তারটা হলো ব্যাকবোন। তো আমরা তো সবকিছু সুবিধা অসুবিধা দুটোই জানবো, কারণ সুবিধা না জানলে অসুবিধা তো হবেই, তাই না? পড়াশোনা করলে কি হবে সেটা তো আমাদের জানা লাগে। সুবিধা আছে বিধেই তো পড়াশোনা করছি। সুবিধা হলো যে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হয়, প্রচুর পরিমাণ ঘুমাতে পারি না, ইচ্ছা মতো খেলতে পারি না, এগুলো অসুবিধা যেরকম আছে। আবার পড়াশোনা করলে লাইফে অনেক বড় হওয়া যায়, এটাও একটা সুবিধা। তো আমি এই সুবিধা নিয়ে এখন কথা বলবো। বাস টপোলজি, এই টপোলজিকে ছোট আকারে নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ এবং বিস্তৃত। এই টপোলজিতে সবচেয়ে কম কেবলের প্রয়োজন হয়, ফলে এটি খরচ সাশ্রয়। প্রয়োজনীয় রিপিটার ব্যবহার করে নেটওয়ার্ক ব্যাকবোন সম্প্রসারণ করা যায়। তাহলে এগুলো হলো বাস টপোলজি সুবিধা। আমরা এখন অসুবিধাগুলো একটু জানার চেষ্টা করি, যে শুধু সুবিধাই জানবো অসুবিধা জানবো না, তা কি হয় নাকি? আচ্ছা, তাহলে বাস টপোলজির আমরা কি জানলাম? সুবিধা জানলাম। এখন আমরা তাহলে অসুবিধা জানবো নাকি? আচ্ছা, নেটওয়ার্ক কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডাটা ট্রান্সমিশন বিঘ্ন হয়, ডাটা ট্রান্সমিশনের গতি কম, নেটওয়ার্ক সৃষ্টি সমস্যা নির্ণয়ে তুলনামূলকভাবে বেশ জটিল। মূল কেবল একটি মাত্র স্থানে ত্রুটি হলে পুরো নেটওয়ার্ক সিস্টেম এর ত্রুটি। আচ্ছা, এখন না হলে আমরা বাস টপোলজি জানলাম। পরবর্তী টপোলজি কি? অবশ্যই রিং টপোলজি। রিং টপোলজিটা কি? আমরা রিং বলতে কি বুঝি? আমরা তো বুঝি যে চাকা বা হুইল অর্থ রিং, তাই না? তাহলে এই টপোলজিটা কিরকম হয়ে গেল না? রিং। এই রিং মানে কিন্তু আবার ওই হাতের রিং, গলার রিং, এটা ভাবা যাবে না। এটা কিন্তু একটা টপোলজি। ওই বাসের মতো লিখে দিও না আমার বাসায় রিং আছে, সেই রিং এ আমি চড়ছি, বা চাকার মতো রিং, বাসের চাকার রিংকে রিং টপোলজি বলে। বিশ্বাস তো নাই, কখন কি লিখে দাও। তাই আগেই বলতেছি, আমরা রিং টপোলজিটার সংজ্ঞায় চলে যাই। রিং টপোলজি প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এভাবে রিং এর সর্বশেষ কম্পিউটারে প্রথমটির সাথে যুক্ত থাকে। এ ব্যবস্থায় কোনো কম্পিউটারের ডেটা পাঠালে তার বৃহত্তকার পরের কম্পিউটারের মধ্যে ঘুরতে থাকে এবং যতক্ষণ না নির্দিষ্ট কম্পিউটারে ডেটা গ্রহণ করে ততক্ষণ কি এটা ঘুরতে থাকে। এই ব্যবস্থা কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, এতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। তার মানে কি? পার্টনারশিপ। এই কম্পিউটারের ভিতরে একটা পার্টনারশিপ গড়ে ওঠে, যে সবাই সমান অধিকার। হ্যাঁ, মানে কেউ কারো চেয়ে কম অধিকার না, যার জন্য যেটা পাঠানো হবে সেটাই। এখন তুমি মনে করো বাসায় লুডুস রাঁধছো খুব ভালো করে, এই সেই লুডুসটা কি করলা? আমাকে দিলা, আমার জন্য নিয়ে আসছো। এখন দেখা গেছে আমার সাথে আরো 4-5 জন ছাড় আছে। এখন আমি যদি ওই রিং টপোলজির একজন হই, সেই ক্ষেত্রে যদি এটা তুমি আমার জন্য এনে থাকো, তাহলে যতই ঘোরাফেরা করো এটা আমরা একটু রিং টপোলজি সম্পর্কে আমরা সুবিধাটা একটু শুনি। রিং টপোলজির সুবিধা কি? এই পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভার প্রয়োজন হয় না। নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটার গুরুত্ব সমান। নেটওয়ার্ক কম্পিউটারের সংখ্যা বাড়লেও দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। তারপরে লিঙ্ক টপোলজি।
লিঙ্ক টপোলজি অসুবিধা, নেটওয়ার্কের একটি মাত্র কম্পিউটার সমস্যা আক্রান্ত হলে পুরো নেটওয়ার্ক অচল। তার মানে কি, একজন যদি আমি খেয়ে কোনো সমস্যা হয়ে যায়, যদি ওই লুডুসে তোমরা এমন কিছু মিশায় দাও, তাহলে কিন্তু হয়েছে কাম। তাহলে মনে করো আমার বাকি যারা আছে তারাও কিন্তু অচল হয়ে পড়বো, পরে কিন্তু তারাও ক্লাস করতে পারবো না। তাই সেই ক্ষেত্রে অবশ্যই কঠিন সম্পূর্ণ লুডুস দিবা, যাতে আমার কোনো প্রবলেম না হয়। বুঝতে পারছো তো সবাই নাকি? আচ্ছা, তার পরবর্তীতে রিং টপোলজি নেটওয়ার্ক সমস্যা নিয়ন্ত্রণ বেশ জটিল। তারপরে নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তার পুরোটা নেটওয়ার্কে কার্যক্ষমতা ব্যাহত হয়। তাহলে আমরা দ্বিতীয় নাম্বারও শিখে গেলাম 6 প্রকারের। এখন চলে যাব আমরা স্টার টপোলজি। আমরা স্টার টপোলজিটা মানে স্টারের মতো আমরা সেই স্টার টপোলজি নিয়ে কথা বলবো। যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটারের কি করে সংযুক্ত করে এবং নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে স্টার টপোলজি বলে। আরেকবার বলছি, যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার যেখানে একজন কেন্দ্রবিন্দু থাকবে এবং সে সবগুলো কম্পিউটারকে নিয়ন্ত্রণ করবে, তাকেই মূলত স্টার টপোলজি বলা হয়। এরও তো কিছু সুযোগ সুবিধা রয়েছে, তাই না? তো কি সুবিধা? আমরা নেটওয়ার্কে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, স্টার কি নতুন কম্পিউটার যোগ করা সম্ভব। তারপর হলো কেন্দ্রীয় ব্যবস্থাপনার জন্য নেটওয়ার্ক সমস্যা কি নিরূপণ সহজ, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন আরো অনেক সুবিধা রয়েছে, আমি একটু অল্প বললাম, আমরা পরবর্তী অসুবিধাগুলো নিয়ে একটু কথা বলব। আচ্ছা, অসুবিধা কি? কেন্দ্রীয় অবস্থা থাকা হবে, কোনো প্রকার সমস্যা হলে তার পুরো নেটওয়ার্ক মানে কেন্দ্রের যে প্রধান আছে তিনি যদি অসুস্থ হয়ে পড়েন বা তিনি যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে বাকি কম্পিউটার কিন্তু অচল হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে স্টার টপোলজি পদ্ধতিতে বেশি ব্যয় এবং ব্যবহার হয় বিধায় এটি ব্যয়বহুল পদ্ধতি, অনেক টাকা ব্যয় হয় বিধায় এটাকে ব্যয়বহুল বলা হয়। এখন আসি ট্রি টপোলজি। এটা তোমরা খুব ভালো বুঝবা। ট্রি মানে গাছ, গাছের শিকড়ের মতো করে, তাই না? এটার চেয়ে ভালো বুঝবা যারা কিনা এমএলএম পদ্ধতি করেছো, ডেস্টিনি কেউ করলে বা ইলিংস বা বিভিন্ন বর্তমানে যে এমএলএম পদ্ধতি আছে তাদের সিস্টেম দেখবা। তারা প্রথমে তোমাকে ভর্তি করবে, দানা বের হবে, তাদের 2টি দানা বের হবে। এভাবে যে পদ্ধতি, বিশেষ করে যারা এমএলএম পদ্ধতির সাথে জড়িত মার্কেটিং পর্যায়ে এবং ডেস্টিনি বা এই জাতীয় যে কোনো পদ্ধতির সাথে তারা জড়িত, তারা ভালো বলতে পারবে। বিভিন্ন সেক্টর গুলো আছে সেই পদ্ধতি কিন্তু কি পদ্ধতি ইউজ করে, এই ট্রি টপোলজিটা তারা ইউজ করে। আমরা তাহলে এই ট্রি টপোলজি নিয়ে কথা বলতে থাকবো। আচ্ছা, ট্রি টপোলজিটা কম্পিউটারের পরস্পরের সাথে গাছের শাখা বা পোশাকার মতো বিধ্বস্ত থাকার কারণে ট্রি টপোলজি হয়। এই টপোলজি এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে, অর্থাৎ প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তর, এইভাবে কি করে প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত হতে থাকে। আর এখন এটারও তো কিছু সুবিধা রয়েছে, আমরা একটু সুবিধাগুলো জানার চেষ্টা করি। অফিস ব্যবস্থাপনায় এই নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী। তারপরে শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজি নেটওয়ার্ক সম্প্রসারণ করে। নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রমের কোনো অসুবিধা হয় না। এবার অসুবিধাটা কি? এই টপোলজি কিছুটা জটিল ধরনের, রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে ট্রি টপোলজি অচল হয়ে পড়ে। তার মানে কি, অসুবিধা তো থাকবেই। তারপরে আমরা আসি মেশ টপোলজি। আমরা মেশ টপোলজিটাই, কারণ হাইব্রিড টপোলজিটা আমরা একটু পরে আলোচনা করব। মেশ টপোলজিটা নিয়ে কেন আমরা আলোচনা করব? কারণ মেশ টপোলজিটা হচ্ছে যে এটা এমন একটা পদ্ধতি যে প্রত্যেকটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারে সরাসরি যোগাযোগ থাকে। ধরো কোনো নেটওয়ার্ক ডিভাইসের পিসি সমূহের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে, তাহলে তাকে বলা হয় মেশ টপোলজি। যেমন অধিকাংশ মেশ টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের মেশ টপোলজি নয়, এরা আসলে হাইব্রিড বা মেশ টপোলজি। এতে আধুনিক কয়েকটি অতিরিক্ত অপ্রয়োজনীয় লিঙ্ক থাকে এই ডাটা কমিউনিকেশনের মাধ্যমে। এক কথা হলো মেশ টপোলজি হলো প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারে সংযোগ থাকে এবং যে যাকে তথ্য পাঠাতে চায় সে সরাসরি তথ্য পাঠাইতে পারে, সেটাই কিন্তু মেশ টপোলজি। আর এই মেশ টপোলজিটা যে কম্পিউটারের উদ্দেশ্যে তথ্য পাঠাবে সেটাকে মেশ টপোলজি বলা হয়। আর মেশ টপোলজির কিছু সুবিধা রয়েছে, যেমন সহজেই নেটওয়ার্কভুক্ত, বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় না, এতে ডাটা কমিউনিকেশনের অনেক বেশি নিশ্চয়তা থাকে, নেটওয়ার্ক সহজে সমাধান করা যায়। অসুবিধা তো অবশ্যই আছে, অসুবিধা তো থাকবেই। এই টপোলজি নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন বেশি জটিল, নেটওয়ার্কের অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয় বিধায় এতে খরচও বেশি। তো এখন আমরা সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো আমরা
অলরেডি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে দেখতেছি, কিন্তু আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আমাদের অনেকগুলো টপিকস আছে। তো আমি একটু কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছিলাম আমরা কি ক্লাসটা চালিয়ে যাব না আজকের মতো এখানে শেষ করব, তোমরা কি বলো? হাইব্রিড টপোলজিটা হলো কি সকল টপোলজি মিলে, মানে বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজি মিলে যে টপোলজি হয় তাকে মূলত হাইব্রিড টপোলজি বলা হয়। মানে এক কথা হলো প্রত্যেকটি টপোলজি মিলে নতুন যে টপোলজি তৈরি হয় তাকে হাইব্রিড টপোলজি বলা হয়। তো আমরা হাইব্রিড টপোলজির কিছু বিষয় একটু সুবিধাগুলো একটু জানার চেষ্টা করি। যেমন এই টপোলজি প্রয়োজন অনুসারে নেটওয়ার্ক বৃদ্ধি করা যায়, কোনো সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয়, কোনো এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কের কোনো প্রকার সমস্যা হয় না। তারপরে অসুবিধা, এই টপোলজি ব্যবহারে কি হাবসমূহ সর্বদা কি সচল রাখতে হয়। তার মানে কি অসুবিধাটা কম, সুবিধাটা বেশি। ক্লাউড কম্পিউটিং কি? আচ্ছা, ক্লাউড কম্পিউটিংটা আমরা সম্পর্কে একটু কথা বলতে যাচ্ছি। ক্লাউড কম্পিউটিং হিস্ট্রিটা তোমার জানতে হবে, তাই না? আমরা যদি হিস্ট্রি না জানি কিভাবে আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে করব? আচ্ছা, তাহলে 1960 সালে জন ম্যাথক্যারি কম্পিউটিং সম্পর্কে মতামত দেন এভাবে যে ক্লাউড একদিন সংগঠিত হবে পাবলিক ইউটিলিটি হিসেবে। তবে প্রকৃতপক্ষে এই ধারণার ভিত্তি লাভ করে 1990 সালের দিকে। এরপর 2006 সালে বিখ্যাত অ্যামাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে। তো 2010 সালে দ্য র্যাক স্পেস ক্লাউড এবং নাসার মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রাম শুরু করে এবং IBM, মাইক্রোসফট, গুগল সহ অনেক কোম্পানি ক্লাউড কম্পিউটিং ব্যবহার শুরু করে। আমি একটু তোমাদেরকে ক্লাউড কম্পিউটিং এর সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি। আচ্ছা, আমি আমাদের লাইভ ক্লাসে কি কোনো প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে কি? আচ্ছা, তাহলে আমরা আসলে আমার মোবাইলে একটু প্রবলেম দেখাচ্ছে যদিও, তারপরও ইনশাল্লাহ আমরা ক্লাস চলমান রাখছি। তো তোমাদেরকে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে একটু ভালো করে ধারণা দিই। ধরো আমার বাসায় 50 জন লোক আসবে। এখন আমার বাসায় থাকি 5 জন বা 6 জন। আমার বাসায় সর্বোচ্চ 10 থেকে 15 জন মানুষের প্লেট আছে, রান্না করার ব্যবস্থা আছে, হাঁড়ি আছে, পাতিল আছে, ফ্রিজ আছে। তো আমরা কিন্তু ওই অনলি ফর এই 15 জনেরটাই কি করতে পারবো? আমরা শুধু 15 জনেরটাই পারবো, আমরা কিন্তু বাকিগুলো পারবো কিনা আমরা জানি না। তাহলে এই 15 জনের জন্য কি 50 জনের জন্য কি আমি সব কিনে নিয়ে আসবো? প্লেট, চেয়ার, টেবিল, যেখানে বসাবো, ফ্রিজ, রান্নার জিনিসপত্র, এগুলো সব কি আমরা নিয়ে আসবো? আমরা কি সব নিয়ে আসবো বলো? তাহলে কি আমরা কিন্তু সব নিয়ে আসবো না। তাহলে যেহেতু আমরা সব নিয়ে আসবো না, সেহেতু আমরা কি করব? তোমাদের কোশ্চেন, আমরা কি করব? আবার বসতেছি, আমার বাসায় 50 জন লোককে আমি দাওয়াত দিলাম, সেক্ষেত্রে কি আমি 50টা প্লেট কিনবো, 50টা চেয়ার কিনবো? বলো, আমরা কি ওদের জন্য পাতিল কিনবো, ওদের জন্য রান্নার চুলা বা আরো ভালো ব্যবস্থা করবো, চামিচ কিনবো? এগুলো কি আমরা কিনবো? কি করবো আমরা? আমি একটু কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছি, কি করব বলো? এই 50 জন মানুষের জন্য সব কি কিনে ফেলবো একবারে? আচ্ছা, আমরা কি করব? তাহলে আমরা একটু জানার চেষ্টা করি। আমরা অবশ্যই আমরা ডেকোরেটর দোকান থেকে এগুলো ভাড়া করে নিয়ে আসবো, রাইট? আমরা কি করব? ডেকোরেটর কাছ থেকে এটা আমরা ভাড়া করে নিয়ে আসব। কেন নিয়ে আসব? কারণ আমাদের এই 50 জনের জন্য যদি 50টা প্লেট কিনি, যদি 100 টাকা করে হয় 5000 টাকা, কিন্তু যদি ডেকোরেটরের কাছ থেকে ভাড়া করি মাত্র 5 টাকা, তাহলে কি মাত্র যেখানে আমার 250 টাকা লাগছে 50টা প্লেটের জন্য। কোথায় 5000, কোথায়? ঠিক ক্লাউড কম্পিউটারটা হলো এরকম সিস্টেম, যার মাধ্যমে আমরা মূলত কম্পিউটারে কি ধরনের কাজ করতে পারি? শুধু আমরা আমাদের কি প্রয়োজন অনুসারে নেটওয়ার্ককে শেয়ারিং বা অ্যাক্সেস করে অন্য জায়গা থেকে ভাড়া নিয়ে চলতে পারি। এটাই মূলত ক্লাউড কম্পিউটিং বলে। আর এই ক্লাউড কম্পিউটিংকে সাধারণত 3 ভাগে ভাগ করছে। একটা হলো সফটওয়্যার সেবা, আরেকটা হলো প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, আরেকটা হলো অবকাঠামো সেবা। তাহলে এই 3টা সেবায় ভাগ করছে এবং 3টা সেবার যে কোনো আচ্ছা, তারপর আমরা যে বিষয়টা যাচ্ছিলাম একটু কথা বলি। 3 ভাগে ভাগ করছে, একটা হলো সফটওয়্যার সেবা, আরেকটা হলো কি প্ল্যাটফর্ম, আরেকটা হলো অবকাঠামো। তো আমরা একটু সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস সম্পর্কে একটু
আলোচনা করি। এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান উন্নত করে অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে, যেমন গুগল ডস, এটা দ্বারা কিন্তু আমরা মূলত অনেকটা মাইক্রোসফট অফিস কাজ করে থাকি। তারপর আবার তোমার হচ্ছে প্ল্যাটফর্ম সেবা, যেটা আমরা বুঝি, যেমন এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেস, প্রোগ্রাম এক্সিকিউট, পরিবেশন ইত্যাদি করে থাকে। অফিস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট তাদের তৈরি করা সফটওয়্যার এবং প্ল্যাটফর্ম ভাড়া চালাতে পারে, যেমন গুগল অ্যাপ ইঞ্জিন। তারপর হলো কি অবকাঠামো সেবা। ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক সিস্টেম সিপিইউ স্টোরেজে অন্যান্য মৌখিক কম্পিউটার রিসোর্স ভাড়া দেয়, যেখানে ব্যবহারকারী বিভিন্ন ধরনের কি করে এই ভাড়া নিয়ে অপারেটিং সিস্টেমগুলো সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারে। এখন প্রশ্ন হলো আবার সেই সুবিধা, আমরা পরবর্তী সুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন সাশ্রয়ী মূল্য, তারপরে স্মৃতি ধারণ ক্ষমতা আছে, তারপর ব্যাকআপ এবং রিস্টোর করার ক্ষমতা রয়েছে, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ, তথ্য অ্যাক্সেস সহজ, স্বল্প খরচে বিষয়কর্মী প্রাপ্তি, তারপরে নিরাপত্তা, তারপর উৎপাদনশীল বৃদ্ধি, কার্যকর মনিটরিং এবং গবেষণা সুবিধা। তাহলে কি এই ধরনের প্রত্যেকটা সুবিধাই কি আমরা ক্লাউড কম্পিউটিং থেকে পেয়ে থাকি। এবার আমরা একটু অসুবিধা নিয়ে কথা বলি। হ্যাকিং এর শিকার হলে তথ্যের নিরাপত্তার হুমকি হয়ে পড়ে। তারপরে আবার প্রোগ্রাম ও অ্যাপ্লিকেশনের উপর ব্যবহারকারী নিয়ন্ত্রণ কম থাকে। ক্লাউডের তথ্য পাঠিয়ে দেওয়ার পর তার কোথাও সংরক্ষণ কিভাবে প্রবেশ হচ্ছে তা ব্যবহারকারী জানার উপায় থাকে না। তারপর কি সাধারণ কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজন হয়, আবার নির্ধারিত সময়ে নির্ধারিত ফি দিতে হয়। তার মানে কি কিছু সুবিধা পেতে হলে কিছু অসুবিধা থাকবেই। আমরা তাহলে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করলাম এটা ছিল ক্লাউড কম্পিউটিং। আবারও বলতেছি যে আমার যতটুকু প্রয়োজন ইন্টারনেট সেবার দরকার, আমরা অতটুকু সেবা অন্য জায়গা থেকে কি করতে পারি, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট প্রয়োজনের জন্য, নির্দিষ্ট স্পেসের জন্য আমরা যখন কোনো কিছু ভাড়া নিয়ে থাকি তাকেই মূলত বলা হয়, তাকে কি বলা হয় স্যাররা? অবশ্যই ক্লাউড কম্পিউটিং।